মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনাপ্রধান কি করছেন, আলাপের প্রসঙ্গ এটি, এবং এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকেও জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। একটি সরকারের অবসান হয়েছে, দীর্ঘ 15.5 বছরের সরকারের অবসান হয়ে একটি সরকার এসছে, এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। প্রধান উপদেষ্টার কথার জবাব দিয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন ভোট ডিসেম্বরে হবে, তবে জুনের পরে নয়। এখানেও কিছু একটা ফাঁক আছে, এটা লম্বা 6 মাসের একটা সময়সীমা। প্রফেসর ইউনূস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেনাপ্রধান কি করছেন, আলাপের প্রসঙ্গ এটি, এবং এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকেও জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। একটি সরকারের অবসান হয়েছে, দীর্ঘ 15.5 বছরের সরকারের অবসান হয়ে একটি সরকার এসছে, এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। এবং ভূমিকার প্রেক্ষিতে 5 অগাস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেই অবস্থায় অচল অবস্থা ছিল, রাস্তায় আন্দোলন ছিল, তার প্রেক্ষিতে আপনি দায়িত্ব নিয়েছেন। সরাসরি এক্সিকিউটিভ পাওয়ার নেননি, কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন। কাকে দায়িত্ব দিলেন, কাকে নিয়োগ করলেন? এই সরকারটি বলে যে তারা ছাত্রদের নিয়োগপ্রাপ্ত, কিন্তু আসলে তো সেনাবাহিনীর নিয়োগপ্রাপ্ত। আপনি যাকে নিয়োগ করলেন দেশটাকে কি ভালো রাখতে পারছে? এক কথাই যদি বলি, গোলাম আজমের ছেলেরা ছাড়া এই মুহূর্তে কেউ বলবে না যে দেশ ভালো চলছে। আমিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো চলছে না, দেশ ভালো নেই। সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ভূমিকা কি? আজকে যে মুহূর্তে কথা বলছি, আজকেও আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের রাস্তায় আন্দোলনে দেখেছি। 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে রাস্তায় নামতে দেখিনি, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেখিনি। ইতিমধ্যে গত 10 মাসে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, পুলিশ, প্রশাসন, সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কথাতেই, আপনার বক্তব্যেই আপনি গত 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে এক বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীটাই শুধুমাত্র টিকে আছে। কিন্তু আমরা স্বীকার করি যে সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে সশস্ত্র বাহিনী আর টিকে থাকবে না। সশস্ত্র বাহিনীকে ধ্বংস করবার, নষ্ট করবার সকল ষড়যন্ত্র জারি আছে। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করতে হলো কেন? সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টার কথার জবাব দিয়েছেন আমির খুসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন ভোট ডিসেম্বরে হবে, তবে জুনের পরে নয়। এখানেও কিছু একটা ফাঁক আছে, এটা লম্বা 6 মাসের একটা সময়সীমা। এটা আসলে খুবই অস্বস্তিকর এবং রাজনীতির জন্য অস্বাস্থ্যকর একটি পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কোনো দল করেন না, ফলে তিনি চাইলেই ঐকমত্য কমিশনকে নির্দেশ দিতে পারেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত বসে ন্যূনতম একটি ঐক্য বা সমঝোতা করে সংস্কার প্রশ্নে
নির্বাচনে চলে যাওয়া। এর জন্য এত নাটক এবং এমন একটা পরিস্থিতি, সেটা একেবারেই ভালো না, এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য তো নাই। তো আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সেই কথা বলেছেন যে আগস্ট অক্টোবরেই ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে। দর্শক, আমি এই কথা কিন্তু বলেছিলাম যে মানে বিএনপি কেন ডিসেম্বরে চাইলো, আমি এটা নিজেও বুঝি না। এটা তো মানে একটা শেষ মানে একটা চরম একটা যদি পরিস্থিতি হয়, দেশে দুর্যোগ দুর্বিপাক, তেমন তো না। সরকার অলরেডি 9 মাস ক্রস করছে। এই সরকারকে একটা 1-11 সরকার বানানো কেন হচ্ছে? দিন যত যাইতে থাকবে তত বিতর্ক আসতে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত জনপ্রিয় ব্যক্তি, কিন্তু আর 2-4-5 মাস পরে কি দাঁড়াবে কেউ বলতে পারে না। তো সুতরাং ওনাকে কেন এইভাবে মানে টেনে টেনে লম্বা করা হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার না। তো যাই হোক, সেই আজ গতকালকে আমি এটিএন বাংলা যে কথাটি বললাম, আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী সেই কথা বলেছেন যে ডিসেম্বরে কেন যেতে হবে। ডিসেম্বরেও তো দরকার পড়ে না আসলে। মানে শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক সরকার আসবে, এবং এখন যারা রাজনীতির মাঠে আছে সবাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। এই যে নতুন যে ছাত্ররা যে দল করছে, তারা যেমন 3 মাস 6 মাস করছে, বিএনপি করছে 15 বছর, জামাত করছে 15 বছর, লম্বা লম্বা সময় ধরে করছে। ফলে এখানে কোনো ঐক্যমত্য নেই, নতুন নবীন প্রবীণ সবাই মিলেই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। আর তারপরে যদি একটা রাজনৈতিক সরকার না আসে, একটা নির্বাচিত সরকার না আসে, একটা সুষ্ঠু ভোট না হয়, এবং দিনকে দিন যত পরিস্থিতি যাবে তত তিক্ততা বাড়বে, এইটা একটা অশনি সংকেত। এটা কেন অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না, বা অন্তর্বর্তী সরকারে যারা মুরব্বী যারা আছেন তারা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলাসা করে বিষয়টা বলছেন না, আমি এটা বুঝতে পারছি না। এখানে অন্তর্বর্তী সরকার দুইটা হয়ে গেছে। একটা মনে হচ্ছে যেন তারা একেবারে পিওরলি তত্ত্বাবধায়ক সরকার, তেমন ভাবেই তারা রাজনীতি নিয়ে কোনো কথা বলেন না। আবার কয়েকজন আছেন একেবারে তারা রীতিমতো রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, যেমন ইশরাককে এই যে মেয়র হইতে না দেয়া, এটা কি কারণে? এটা কি রাজনৈতিক সরকার আছে, দল আছে যে তার স্বার্থ আছে, সে আদালত মানছে না, নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন মানছে না কেন? এই অধ্যত্বের কারণ কি? তাও আবার পাঞ্জা লড়াই করা, পাঞ্জা দেওয়া মানে বিএনপির সঙ্গে, এটা তো অনুচিত। যাই হোক, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে। আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও কোনো কারণ নেই। নির্বাচনের জন্য 3 মাস সময় দরকার, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নির্বাচন হতে পারে। রোববার রাজধানীর বনানীতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে আছে, বাংলাদেশ এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না, সবাই মিলে স্বৈরাচার বিদায় করেছে, এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি। এটাই তো সত্য কথা, সঠিক কথা। মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে এরকম একটা অবস্থায় যে একটা অনিশ্চয়তার দিকে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর্মি লাগতেছে এখনো 9 মাসে, পুলিশ মানে সংগঠিত হলো না, নিজের পায়ে দাঁড়াইতে পারলো না, আর্মি দিয়ে চলতেছে। এবং আর্মিকে লম্বা সময় এই সিভিল প্রশাসনে রাখা মানে আর্মি নিয়ে যে একটা মানুষের মধ্যে একটা ভীতি বা তাদের একটা সম্মানের জায়গা, এই দুটোই নষ্ট হচ্ছে, ভয় নষ্ট হচ্ছে, সম্মানের জায়গাটাও নষ্ট হচ্ছে। এটা ঠিক হচ্ছে না, এটা খুব দ্রুত ভাবা উচিত, ভেবে নির্বাচনের পথে যাওয়াটাই ভালো। নতুবা কি পরিস্থিতি হবে দর্শক, আমি কল্পনা করছি। প্রফেসর ইউনূস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনূস যেভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। এবং তার উদাহরণ দিচ্ছি, আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য, যে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাবে, এবং পালানোর পরে যারা দেশ ছেড়ে পালাতে পারবে না তাদের অনেকেই জামাতের পাজামা পাঞ্জাবি পরে তারা বিএনপির রূপে তারা তাদের মাঝখানে মিশে যাবে, এবং তাই হয়েছে। এবং বাকি যারা আছে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবে। এবং এও বলেছি গত 5-6 বছর ধরে যে আওয়ামী লীগ যে পরিমাণ টাকা পয়সা এবং অস্ত্রশস্ত্র রেখে যাবে তা দিয়ে কোনো সরকারকে পরবর্তীতে স্থিতিশীল হতে দিবে না। এই পরবর্তীতে ইউনূস সরকার 9 মাসে তেমন কিছু করতে পারে নাই, 2-4টা সামান্য জিনিস ছাড়া জাতীয় পর্যায়ে তেমন কিছু করতে পারে নাই। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের মাঠে দেশের ভিতরে যে টাকাটা রয়ে গিয়েছিল, সেটা দেশের ভিতরে বিভিন্ন লোক, তার মাঝখানে বিএনপির অনেক সুবিধাবাদী লোক এবং অনেকেই কিন্তু সেই টাকাটা তাদেরকে, আওয়ামী লীগদেরকে আশ্রয় দেওয়ার নাম করে তাদের কাছে টাকাটা হাতিয়ে নিয়েছে।